আজকে এই যে পশ্চিমবাংলার রাজনীতি 2021 সাল, তার আগে আমরা দেখেছি যে পশ্চিমবাংলার সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া এবং সংখ্যালঘু মুসলিমদের একটা বড় অংশের বসবাস সেখানে। কিন্তু সেটা আমরা দেখলাম যে প্রার্থী তালিকায় নাম কমতে কমতে বিজেপি যেমন মুসলিমদের ছাড়তে শুরু করেছে, ঠিক তদ্রূপভাবে আমরা দেখলাম যে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের বর্তমানে 46টা প্রার্থী। এ বিষয়ে আপনি কি বলবেন? রাজ্য এই ক্ষমতায় থেকে তৃণমূল সরকার যে 46টা প্রার্থী দিয়েছে, মানে কমাতে কমাতে একদম কমিয়ে নিয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আমি এই বিষয়টাকে সম্পূর্ণ একটা অন্য ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখি এবং জোরালোভাবে এটাকে আমি সমর্থন করি। প্রথম হচ্ছে, আমরা যদি 51 সাল থেকে এখন পর্যন্ত দেখি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল আর অন্যান্য দল সবাই সূক্ষ্ম, গোপন এবং কৌশলী সাম্প্রদায়িকতার তাস খেলেছে। মুসলিম এলাকাগুলো থেকে অমুসলিম প্রার্থীদেরকে পাস করিয়েছে, কিন্তু কোনো অমুসলিম এলাকা থেকে মুসলিমদের পাস করায়নি। একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বলা হচ্ছে মুসলিম এমএলএ বা এমপির সংখ্যা কমে যাচ্ছে, এটাকেও আমি ওইভাবে দেখি না। সংসদীয় গণতন্ত্রে কোনো এমএলএ এমপি কোনো সমাজের প্রতিনিধিত্ব করে না, কোনো ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, এবং সেভাবে সে কাজ করতেও পারে না, সে দেখানো হয় না। সংসদীয় গণতন্ত্রে যারা নির্বাচনে অংশগ্রহণ করে সেই দলের তারা প্রতিনিধি, ফলে সেই দলের কতটা প্রতিনিধি হচ্ছে বা ওই দলের নীতি আদর্শ কৌশল কি তার উপর নির্ভর করছে। আজকে তৃণমূল যদি 294টার মধ্যে 200টা সিট পায়, 200টা সিটের মধ্যে যদি 180টা মুসলিম এমএলএ হয়, তাহলে কি মুসলিম সমাজের আশা আকাঙ্ক্ষার কোনো সুরাহা হবে? আমি মনে করি হবে না। কেন হবে না? ওই এমএলএগুলো তারা নিজের স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবেন না, তাকে চলতে হবে মমতা ব্যানার্জির কথা মতো। আর মমতা ব্যানার্জি যে দল তৈরি করেন, সেই দলের যে নীতি আদর্শ, কর্মসূচি, সমাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি, মুসলিম সমাজ সহ বিভিন্ন সমাজ সম্পর্কে তার দলের যে দৃষ্টিভঙ্গি, সেই মধ্যে তিনি কাজকর্ম করবেন। একই কথা সব দলের ক্ষেত্রে। ফলে সংসদীয় গণতন্ত্রে কোন ধর্মীয় সম্প্রদায়ের এমএলএ এমপি কতটা, সেইটার উপরে নির্ভর করে না সেই ধর্মীয় সম্প্রদায়ের উন্নতি বা অবনতি। আমার মনে হয় এইটা নির্ভর করে। আপনার কি এটা মনে হয় যে পশ্চিমবাংলায় এই বর্তমানে মানে একের পরে যে কমতে ছিল, নিশ্চয়ই যোগ্যতা বা সেভাবে কম পাচ্ছে মুসলিমদের, তার জন্য তো প্রার্থী করে? এইটা নির্ভর করে যে সেই দলের একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের প্রতি তার দৃষ্টিভঙ্গি কি তার উপরে। আজকে যদি আমি এসডিপিআই বলি, এসডিপিআই থেকে যদি দিলীপ চৌধুরী এমএলএ হয়, তাহলে দিলীপ ঘোষ যে কাজটা করতে পারবে সে কাজটা অবশ্যই এসডিপিআইয়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সে কাজটা করতে বাধ্য হবে। কারণ এসডিপিআইয়ের সাথে চলাফেরা করতে করতে তার মাইন্ডসেটটা সেভাবেই তৈরি হবে। আমি তায়েদুল ইসলাম যদি বিজেপি করি, তাহলে বিজেপির সাথে চলতে গিয়ে আমার মাইন্ডসেট বিজেপির মধ্যেই তৈরি হবে। ফলে কংগ্রেসের কটা মুসলিম, সিপিএমের কটা মুসলিম, তৃণমূলের কটা মুসলিম, এটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মুসলিম সমাজের প্রতি কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী, মুসলিম সমাজের প্রতি সিপিএমের দৃষ্টিভঙ্গি কী, মুসলিম সমাজের প্রতি তৃণমূলের দৃষ্টিভঙ্গি কী। যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায়, তাহলে মুসলিম সংখ্যা বাড়িয়ে লাভ নেই। আমরা এতদিন দেখেছি যে মুসলিম সমাজের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএম এবং তৃণমূলের কোনো মৌলিক পার্থক্য নেই, একটু কম বেশি কৌশলগত। তারা সবাই মুসলিম সমাজকে পিছিয়ে রাখতে চায়। ফলে এর একটা রাস্তা আছে, যে কোনো রাজনৈতিক দল তৈরি করা, যে রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে যে মুসলিম সমাজের উন্নয়ন করা, মুসলিম সমাজের যে অধিকার সেটাকে পাইয়ে দেওয়া, মুসলিম সমাজের যে চাওয়া পাওয়া সেটাকে পূরণ করা, নিশ্চিত করা। অথবা আরেকটা রাস্তা হতে পারে যে মুসলিম সমাজ থেকে সরাসরি প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা থাকা। সেইটা আমাদের বর্তমান সংসদ গণতন্ত্রে নাই। এটা ছিল আগে 47-এর আগে। সেটা ছিল কি, ওই যেটাকে বলা হয় ভাগ বাটোয়ারা করে রোয়েদাদ, অর্থাৎ সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে ভোটে নির্বাচিত হওয়ার একটা সুযোগ থাকতো। সেটা বন্ধ হয়ে গেছে। এখন যেটা আছে যে পদ্ধতি, তাহলে হয় নির্বাচন পদ্ধতিটাকে তাকে পরিবর্তন করে সে আগের জায়গায় ফিরে যেতে হবে, অথবা এমন রাজনৈতিক দল তৈরি করতে হবে যে রাজনৈতিক দল মুসলিম সমাজের সুখ সুবিধার কথাটা বলবে। সেইটা করার জন্য নির্বাচন ব্যবস্থারও একটা পরিবর্তন হতে পারে।
যেমন আজকে যে নির্বাচন আছে তাতে দেখা গেল যে একটি দল যে 51টা ভোট পেল সে পাস করলো, যে 49টা পেল সে ফেল করলো, এবং তাদের 49টার আর কোনো ভূমিকা থাকলো না। কিন্তু গণতন্ত্র যেখানে যেখানে আছে বিভিন্ন দেশে তাদের একটা ব্যবস্থা আছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই রাজ্যের মোট যে ভোট মানে পোলিং ভোট তার যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সে এমএলএ দিতে পারবে। তাহলে ছোটো দলগুলো যে 10%, 20%, 15% ভোট পাচ্ছে তারা অতটা পার্সেন্ট এমএলএ দিতে পারবে, ফলে সেদিকে তারা কাজটা করতে পারবে। ফলে আমি যেটা বড় কথা হচ্ছে যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তি হিসেবে কোন দলে কটা সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ওই দলের দৃষ্টিভঙ্গি সেই ধর্মীয় সম্প্রদায়ের প্রতি কী সেটা করতে হবে। মুসলিম সমাজে যদি আজকে একটাও মুসলিম না থাকে অথচ মুসলিম সমাজের প্রতি মমতা ব্যানার্জির যে দৃষ্টিভঙ্গি সেটার পরিবর্তন হয়, তাহলে তৃণমূলে আমার একটা কোশ্চেন আপনার কাছে, আপনি যেটা বলছেন যে মুসলিম সমাজের কমে গেছে সেটা আপনি বললেন, বিষয়টা আপনি বললেন। আমার মনে হয় যে 2011 সালে বা তার আগে সংখ্যালঘু মুসলিমরা তৃণমূল সরকারের সঙ্গে অদপ্পতিতভাবে আমরা জড়িত থাকতে, এবং প্রথম টাইমে তিনি অনেকগুলো প্রার্থী করেছিলেন, দ্বিতীয় টাইমে আবার দেখলাম যে অনেকটা কমে গেছে, তৃতীয় টাইম অর্থাৎ 3 টাইমে যেটা চলছে এই 2021-এ সেটা দেখতে যে 46টা প্রার্থী। আপনার কি ধারণা? আমার ধারণা যে হয়তো মুসলিম সমাজের থেকে অনেক গ্রহণযোগ্যতাপূর্ণ মানুষ নেই, তারা হয়তো বিশ্বাসযোগ্য অর্জন করতে পারেনি, বা সেই সুশিক্ষিত মানুষ নেই বলে হয়তো করেনি। না, কোনো রাজনৈতিক দল না তার চাহিদা মিটে গেছে হয়তো সেই জন্য করেনি। কোনো রাজনৈতিক দল মুসলিম সমাজের সেই সমস্ত মানুষদের সেই দলের প্রতিনিধিত্ব করে না যারা স্বাধীনভাবে চিন্তাভাবনা করে, যারা অন্ধের মতো আনুগত্য করে না, তাদেরকেই নেয় যারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, যারা অন্ধের মতো আনুগত্য করে, যারা ইয়েসম্যান হিসেবে থাকতে চায়। তাহলে এবারে কি অন্ধের মতো যারা করতে পারবে না বলে হয়তো সেই জন্য কম করে দিয়েছে? আপনার কি ধারণা? তাদেরকে নিচ্ছে না কেন? যে নিচ্ছে না এই জন্যই যে ইয়েসম্যানের অভাব হচ্ছে। ইয়েসম্যানের অভাব হচ্ছে মানে মুসলিম সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সচেতনতা বৃদ্ধি পাচ্ছে মানে যে তার চামচাগিরি করা লোকের সংখ্যাটা কমছে, সেই জন্য তারা দিচ্ছে না। আজকে আমার কাছে আরও একটা কোশ্চেন যেটা উঠে আসছে যে বিজেপি, আমরা দেখলাম যে অন্য রাজ্যে ইলেকশন হয়েছে, বিহার ইলেকশন দেখলাম, সেই ইলেকশনে দেখেছি যে রাজ্য যারা ক্ষমতায় ছিলেন তারাও দেখেছি যে বিভিন্ন দলকে নিয়ে একটা জোট করেছেন, সেই সাথে যারা বিরোধী হিসাবে তারাও 2-3টে দল নিয়ে জোট করেছেন। কিন্তু এই রাজ্যে আমরা দেখলাম যে পশ্চিম বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আছে কিন্তু কাউকে জোটে নিল না, তিনি একাই চলছেন। তাহলে এখানে যদি বিজেপি যদি একটা দেখছি যে বাড়বড়ন্ত বা তারা ক্ষমতায়, তাহলে কি বলবেন এই বিষয়ে আপনি? আসলে কাউকে তো নিলেন না। রাজনৈতিক দলগুলির নেতা হিসাবে আমরা যাদেরকে দেখতে পাই সেই নেতাগুলি দলগুলিকে সরাসরি নিয়ন্ত্রণ করে না। এই রাজনৈতিক দলগুলির নেতাদের পিছনে কিছু নেতা থাকে যারা দলগুলির পলিসি প্রোগ্রাম নিয়ন্ত্রণ করে। এখানে তৃণমূল হোক, কংগ্রেস হোক আর সিপিএম হোক, তাদেরকে নিয়ন্ত্রণ করে এদেশের ব্রাহ্মণ্যবাদী সমাজ এবং ব্রাহ্মণ্যবাদী মানুষ। তারা এই রাজ্যে পশ্চিমবাংলার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য যারা নিয়ন্ত্রণ করে, যেখানে তাদের সমস্ত আধিপত্য আছে। ফলে তারা এই সমস্ত দলগুলোকে দিয়ে কখনোই চাইছে না যে তারা এমন মানুষকে সেখানে নিয়ে আসুক যারা তাদের দলের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। এটাই যে মূল কথা, এটাই বুঝতে হবে। এই যে জোট, আমি বলছি যে বাম আইএসএফ যাই হোক, আব্বাস সিদ্দিকী কিন্তু ফার্স্ট টাইমে বলেছিল যে তৃণমূল সরকার, রাজ্য সরকারের কথাও বলেছিল যে 44টা যদি আমাকে প্রার্থী দিক, বাকি জায়গায় সে লড়ে নিক, আমি তাদেরকে সাপোর্ট করব। কিন্তু তাকেও নিল না, সে হয়তো বাধ্যত বামের ঘরে গিয়ে জোট করলো বাম কংগ্রেসের সঙ্গে। কিন্তু আমরা দেখলাম যে তৃণমূল সরকার, অনেক তো দল ছিল, কাউকে তো সঙ্গে নিল না। এ বিষয়ে আমি এই আলোচনায় বারবার বলার চেষ্টা করেছি যে আব্বাস সিদ্দিকী সম্পর্কে বেশি কথা বলার মতো সময় এখনও আসেনি। তারপরেও বলবো যে আমি যতটুকু শুনেছি, শোনাটা ভুল হতে পারে, যে প্রথমবার যখন মমতার লোক তার কাছে গিয়েছিল তখন আব্বাস নাকি 100টা সিট চেয়েছিলেন। ফলে আমরা বহু স্টেজে তাকে শুনতে যিনি ধর্মীয় জলসা শুনেছি 44টা সিটের দাবি করেছিলেন। হতে পারে তিনি বলছেন, তার আমারটা ভুল হতে পারে। তারপর একবার শুনেছিলাম যখন কুণাল ঘোষকে পাঠিয়েছিল তখন বলেছিল আপনি কেন এসছেন, মমতা কেন আসেনি। ফলে আমার যেটা ব্যক্তিগত মূল্যায়ন সেটা হচ্ছে যাদের সাথে বর্তমানে আছে তাদের সাথে তাদের একটা বোঝাপড়া অনেক আগেই হয়েছে। সেই বোঝাপড়া অনুযায়ী সমস্ত
প্রক্রিয়াটা চলছে। বাকি মাঝের যে কথাবার্তাগুলো সেগুলো সবই সে বোঝাপড়ার অংশ। ফলে মমতাকে যাই বলুক, যতটা সুযোগ সুবিধা দিক, ওদিকে যেতেন না, ওকে এদিকেই থাকতে হতো। তো এই রাজ্য সরকার, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, এই পশ্চিমবাংলার তৃণমূল সরকার তো কাউকে জোটে নিতে পারতো, অনেক দল ছিল। হ্যাঁ, নিশ্চয়ই পারতো, নিশ্চয়ই পারতো। তাহলে এখানে যে বিজেপি বারবার, যদি বিজেপি ক্ষমতা আসে আপনারা কি বলবেন? তার উচিত ছিল, দরকার ছিল, এবং সবকে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকাটা বেশি, তার গুরুত্বটা বেশি। সে শাসক দলের, কারণ সে শাসক দল আছে, সে বড় দল। এবং আমরা অনেক দিন থেকে, প্রায় 2 বছর থেকে বলে আসছি যে বিজেপি বিরোধী সমস্ত শক্তি, সমস্ত দল এখানে একত্রিত। তিনিও বিজেপির বিরুদ্ধে লড়ছেন, বাম আইএসএফ তারাও বিজেপির বিরুদ্ধে লড়ছেন, আপনারাও বিজেপির বিরুদ্ধে লড়ছেন, এসওসি দেখছি তারা অনেকগুলো প্রার্থী দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে। আমরা বারবার বলে এসেছি যে এই বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে মমতা ব্যানার্জি উদ্যোগ নেওয়াটা উচিত এবং দরকার। সেটা করেছি। তিনি কেন করেননি? এই জন্যই যে তিনি চাইছেন বিজেপির বিরোধিতা করে তিনি মুক্ত হয়ে থাকুক। সত্যি সত্যি বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস হয়ে যাক, আরএসএস সংঘ পরিবার ধ্বংস হয়ে যাক, নির্মূল হয়ে যাক, এটা উনিও চান না এবং কেউই চায় না। ওই দলগুলো, ওরা যদি চাইতো তাহলে এটা করতো। আসলে দ্বন্দ্বটা ওদের বিজেপির বিরোধী ওইখানে না, দ্বন্দ্বটা হচ্ছে যে লুটে পুটে খাওয়ার ক্ষেত্রে কে এটা খাবে, সেটাই যে অন্যায়। পশ্চিমবাংলার বর্তমান রাজনীতিতে আমরা যেটা দেখছি যে তৃণমূল বিজেপির কঠোর বিরোধী করছে, এদিকে আইএসএফ বাম শক্তি তারাও বিরোধী করছে, সেই সঙ্গে আপনারা যারা মোর্চা করেছেন তারাও বিরোধী করছেন, এসওসি সেই কমিউনিস্ট পার্টি তারাও বিরোধী করছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি, আপনার কি ধারণা যে কেউ তো জোটই নয়, জাস্ট ওরা একটা জোট হয়েছে, রাজ্য সরকার সেও জোট নেই, কি বলবেন এই বিষয়ে? বাস্তব হচ্ছে ছোট ছোট দলগুলি জোট করলেও খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট আসতো না। এইটা আসতো যদি মমতা ব্যানার্জি উদ্যোগ নিতেন এবং তার সাথে কংগ্রেস সিপিএম যেতেন। সেটা করবে না। কেন করবে না? ওরা প্রত্যেকেই চায় যে বিজেপি এখান থেকে নির্মূল না হোক, বিজেপি কিছুটা থাক, তার বিরোধী থেকে তারা এবার বিজেপির প্রতিপক্ষে থাকবে, সেটা নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব আছে। আমরা যেটা চাই যে সত্যি সত্যি বিজেপি বিরোধীরা, সেই জন্য তাদের সাথে আমাদের কার্যকলাপে দুটো পার্থক্য আছে। একটা হচ্ছে এই, আজ পর্যন্ত এরা সবাই বলছে বিজেপিকে ভোট দেয় না, ভোটটা আমাকে দাও, আমি ক্ষমতায় থাকবো, বিজেপি খারাপ। কোনো সরকার, কোনো দল পশ্চিমবাংলায় বিজেপির যতগুলো, আরএসএসের যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলো বন্ধ করার কথা বলেছে। পশ্চিমবাংলায় যতগুলো আরএসএসের প্রশিক্ষণ শিবির চলছে, অস্ত্র প্রশিক্ষণ শিবির, সেগুলো বন্ধ করার কথা বলেছে। কোনো দল পশ্চিমবাংলায় যতগুলো এই বেআইনি অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র আছে, সে সমস্ত বেআইনি অস্ত্র প্রশিক্ষণের অস্ত্রগুলোকে বাজেয়াপ্ত করার কথা বলেছে, তারা বলেনি। ফলে তারা ওইগুলোর কোনো কথা বলছে না। দেখা যাবে যে তাদের নিজেদের ছেলেমেয়েদেরকে নিজেদের ওই সমস্ত স্কুলে পড়াচ্ছে। ফলে এই দলগুলির বিজেপি বিরোধিতা, আরএসএস বিরোধিতা, ফ্যাসিবাদ বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতাটাকে হাতে পাওয়ার, ওদের না নীতির, না আদর্শের, না সামগ্রিকভাবে পরাজিত করার কোনো বিরোধিতা নেই। এটা হচ্ছে আমাদের বক্তব্য এবং সত্যি তাই। যদি বিরোধিতা চাই তাহলে বুঝতে হবে যে 1977 থেকে 2011 পর্যন্ত পশ্চিমবাংলায় আরএসএসের প্রশিক্ষণ শিবির কতটা বেড়েছে, 2011 থেকে 2020 পর্যন্ত আরএসএসের প্রশিক্ষণ শিবির কতটা বেড়েছে। তাহলে যদি ওখানে 10টাও বাড়ে, এখানে 100টা বাড়ে, 10টা বেড়েছে তো, 10টা বাড়লো কেন? ইতিহাস বলে, তথ্য বলে যে যখন বাবরি মসজিদ ভাঙার জন্য লোক গিয়েছিল, তখন পশ্চিমবঙ্গ থেকে কত লোক গিয়েছিল, কত লোক টাকা দিয়েছিল। আজকেও এই যে কদিন আগে রাম মন্দিরের চাঁদা তোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা করছে কারা? ফলে আরএসএস গোটা সমাজের মধ্যে যে মুসলিম বিদ্বেষ ঘটাচ্ছে, এইটার বিরুদ্ধে কেউ করছে না। বিরোধিতা করছে যে তারা ওটা করছে, করুক, শুধু রাজনৈতিক ক্ষমতাটা আমাদের হাতে থাকবে, এইটুকু বিরোধিতা করছে। সেই জন্য আমরা এটা খুব মনে প্রাণে বিশ্বাস করি যে কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে দিয়ে আরএসএসকে পরাজিত করা যাবে না। আরএসএসকে পরাজিত করার জন্য যেটা দরকার, আরএসএসের বিকল্প একটা উন্নত শক্তপোক্ত আদর্শ দরকার, তাদের মতো একটা সংগঠন দরকার, তাদের মতো একটা নিবেদিত প্রাণ কর্মী বাহিনী দরকার, এবং রাজনীতির ময়দানে হোক আর রাজনীতির বাইরে হোক, যে কোনো জায়গায় প্রতিরোধ করা, প্রতিহত করার শক্তি অর্জন করা দরকার। তাহলে এটাকে পরাজিত করা যাবে।